আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান। বইটির অনুবাদ করেছেন ডক্টর সুলতানা বানু এবং মূল বইটি রচনা করেছেন ইভি হারলক, যার নাম দিয়েছেন তিনি এ ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ। আজকে আমাদের খুব সম্ভবত সর্বশেষ একটি পর্ব হতে যাচ্ছে। আমরা আপাতত কথা না বাড়াই পাঠে আমরা প্রবেশ করি। পারিবারিক সম্পর্কের ফলাফল। শিশুর জীবনের বিভিন্ন দিকে পারিবারিক সম্পর্কে সুদূর প্রসারী প্রভাব দেখতে পাওয়া যায়। নিচে সে সম্বন্ধে আলোচনা করা হলো। প্রথমত, বাল্যকালে পরিবারের সাথে ছেলে মেয়ের সম্পর্ক তার পড়াশোনা এবং স্কুলের প্রতি মনোভাবের উপর প্রভাব বিস্তার করে। সুখী সমৃদ্ধ পারিবারিক সম্পর্ক ছেলে মেয়ের মনে পড়াশোনায় সাফল্য অর্জনের অনুপ্রেরণা যোগায়। অন্যদিকে শিথিল পারিবারিক সম্পর্কের ফলে ছেলে মেয়ের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয়। মানসিক অস্থিরতার জন্য ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। দ্বিতীয়, মা বাবার সাথে শিশুর সম্পর্ক সামাজিক অভিযোজনকেও প্রভাবান্বিত করে। মা বাবার সাথে ছেলে মেয়ের সহজ সম্পর্ক অন্য ব্যক্তির সাথে সহজ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, কিন্তু এর অভাবে অন্য ব্যক্তির সাথে ছেলে মেয়েরা সহজ সম্পর্ক গড়ে তুলতে পারে না। তৃতীয়ত, গৃহের ছেলে মেয়ের ভূমিকায় শিশুরা যে আচরণ করতে শেখে, বাইরের পরিবেশও ঠিক সেই রকম আচরণ করে। এর ব্যাখ্যাস্বরূপ বলা যায় যে গৃহের আচরণধারা এবং ভাই বোনের সাথে সম্পর্কের প্রকৃতি বাইরের সমবয়সী অন্যান্য ছেলেমেয়ের সাথে মেলামেশার ভিত্তিস্বরূপ। চতুর্থত, মা বাবার লালন পালন পদ্ধতি এ বয়সে শিশুর ভূমিকা পালনের স্বরূপ নির্ধারণ করে। মা বাবা প্রভুত্বব্যঞ্জক পদ্ধতিতে যখন ছেলে মেয়েদের প্রতিপালন করেন, তখন ছেলে মেয়ে অনুগত হতে শেখে, তবে তারা অসন্তোষের সাথে মা বাবার কথা মেনে চলে। গণতান্ত্রিক পদ্ধতি এর বিপরীতে ছেলে মেয়ের মধ্যে নেতৃত্বের মনোভাব গড়ে তোলে। পঞ্চমত, গৃহের প্রশিক্ষণ ব্যবস্থা লিঙ্গ নির্ধারিত ছেলে ও মেয়ের ভূমিকা পালনে সহায়ক। সমাজ স্বীকৃত লিঙ্গ নির্ধারিত বদ্ধমূল ধারণা তাদের কেমন হবে এবং কতটুকু সুষ্ঠুভাবে সে ভূমিকা গৃহের বাইরের পরিবেশে পালন করবে তা নির্ভর করে গৃহের প্রশিক্ষণ ব্যবস্থার উপর। ষষ্ঠত, এ বয়সে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন এবং উচ্চাশার পরিমাণ অনেকাংশে মা বাবার মনোভাব দ্বারা প্রভাবিত। পরবর্তী সন্তানের তুলনায় প্রথম সন্তান এবং একমাত্র সন্তানের উপর কৃতিত্ব অর্জন করার চাপ বেশি থাকে। মা বাবার নির্ধারিত লক্ষ্য অর্জন করার জন্য প্রথম সন্তান সাহায্য পায় বেশি এবং তাদের উৎসাহও বেশি দেওয়া হয়। সপ্তমত, এই বয়সে ছেলে মেয়ের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ অথবা অন্যকে অনুসরণ করার প্রবণতা অনেকাংশে গৃহের প্রশিক্ষণের উপর নির্ভর করে। দেখা গেছে যে গণতান্ত্রিক শিশু প্রশিক্ষণ পদ্ধতি শিশুদের সৃজনশীল হতে উৎসাহিত করে, আর প্রভুত্বব্যঞ্জক পদ্ধতি অন্যকে অনুসরণ বা কনফর্মিস্ট করতে শেখায়। অষ্টমত, শিশুর ব্যক্তিত্ব বিকাশে পারিবারিক সম্পর্ক যত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, তেমনভাবে জীবনের আর কোনো দিকে করে না। পরিবারের বিভিন্ন ব্যক্তি তাদের প্রতি যে মনোভাব পোষণ করে, একটি ছেলে অথবা মেয়ের আত্মধারণায় তার প্রতিফলন ঘটে। শিশুর প্রতি সবার মনোভাব তাদের আচরণ থেকে বোঝা যায়। বাল্যকালে ব্যক্তিত্বের বিকাশ। স্কুলে যাওয়ার সাথে সাথে শিশুদের সামাজিক পরিবেশ প্রসারিত হওয়ায় অনেক নতুন উপাদান শিশুর ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে, ফলে আত্মধারণার পূর্ণ মূল্যায়নের প্রয়োজন পড়ে। এ বয়স পর্যন্ত মা বাবার দৃষ্টিকোণ থেকে শিশু আত্মধারণার পূর্ব মূল্যায়ন করে বলে এই আত্মধারণা যে মা বাবার পক্ষপাতদুষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ৬-৭ বছর বয়সে শিক্ষক, সহপাঠী এবং প্রতিবেশীর মানদণ্ডের সাহায্যে শিশু নিজেকে মূল্যায়ন করে। এমনকি মা বাবাও বড় ছেলে মেয়ের সাথে অন্যরকম ব্যবহার করেন বলে এতদিন ধরে গড়ে ওঠা আত্মধারণার ভিত্তি নষ্ট হয়ে যায়। বাল্যকালে ছেলে মেয়েদের নিজস্ব আত্মধারণায় যে বদলে যায় তা নয়, নিজের এবং অন্য ব্যক্তির যে গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য এবং মূল্যবোধ তাদের কাছে প্রশংসনীয় ছিল, এখন সেরকম থাকে না। এখানে বিশেষভাবে লক্ষণীয় স্কুলের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার সাথে সাথে অন্যকে অনুসরণ করার প্রবণতা কীভাবে কমে যায় এবং পাশাপাশি স্বনির্ভরতা ও আত্মশক্তি অর্জনের মাত্রা বৃদ্ধি পায়। বাল্যকালে ছেলেমেয়ের আত্মধারণার উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। বাল্যকালে বড় ছেলে মেয়ের সামাজিক জীবনের পরিধি প্রসারিত হলেও ব্যক্তিত্বের উপর পরিবারের প্রভাব কমে না। মা বাবা, ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে শিশুর সম্পর্কের প্রকৃতি ও প্রতিপালন পদ্ধতির প্রতি গড়ে ওঠা মনোভাব ইত্যাদি বিষয়গুলো সে কীরকম ব্যক্তিত্ব সম্পন্ন হবে তা নির্ধারণ করে। শৈশবের প্রাথমিক পর্যায়ে জন্মক্রম শিশুর ব্যক্তিত্ব বিকাশ কতটুকু গুরুত্ব বহন করে, বাল্যকালে সে গুরুত্ব অনেক বেশি। শৈশবের প্রাথমিক পর্যায়ে জন্মক্রম শিশুর ব্যক্তিত্ব বিকাশে যতটুকু গুরুত্ব বহন করে, বাল্যকালে সে গুরুত্ব অনেক বেশি।
কারণ প্রথম সন্তান অথবা পরবর্তী সন্তানের ভূমিকার ভিন্নতার প্রতি তার যে মনোভাব গড়ে উঠেছে তার নিজের প্রতি মনোভাবকে আগে যতটুকু প্রভাবিত করত এ বয়সে তার চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করে। যেমন প্রথম সন্তান হওয়ার জন্য যেসব বড় ছেলে মেয়েকে ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয় তারা এ বয়সে নিজেদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মনে করে অথবা নিজেকে বিসর্জন দিচ্ছে বলে মনে করে। মা বাবার আচরণ অনুযায়ী পরিবারের একমাত্র সন্তান ক্রমে তাদের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে অথবা যার অনেক ভাই বোন আছে এরকম ছেলে মেয়ের চেয়ে বেশি যোগ্যতা অর্জন করতে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের বড় ছেলে মেয়েরা যখন স্কুলে ভর্তি হয় তখন নিজেদের সম্প্রদায় সম্পর্কে সমাজে প্রচলিত বদ্ধমূল ধারণা বা স্টেরিওটাইপ সম্পর্কে এরা অনেক বেশি সচেতন হয়। ফলে ক্রমে যে হীনমন্যতাবোধের সৃষ্টি হয় তা দুর্বল সামাজিক অভিযোজন এবং গর্হিত আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এই রকম প্রবণতা জীবন সম্পর্কে বড় ছেলে মেয়ের দৃষ্টিভঙ্গিকেও বিঘ্নিত করতে পারে। পারিবারিক অশান্তি ছোট শিশুদের ব্যক্তিত্ব গড়ে ওঠার পথে যতটুকু অন্তরায় সৃষ্টি করে বড় ছেলে মেয়ের বেলায় ততটা করে না। তবে পরিবারের সামাজিক মর্যাদার উন্নতি অথবা অবনতির ফলে শিশুর সামাজিক জীবন আমূল পরিবর্তন হয়। কোন কারণবশত যখন শিশুর পরিবারকে আবাসিক এলাকা পরিবর্তন করতে হয় তখন তার সামাজিক জীবনেও পরিবর্তন আসবে। এর ফলে ছোটবেলায় পারিবারিক অশান্তি যেমন তার কচি মনকে নাড়া দিত এ বয়সেও ঠিক সেরকমভাবে সে মানসিক বিপর্যয়ের শিকার হয়। শিকড়ের সাথে সম্পর্কচ্ছেদ এবং দল বিবর্জিত হওয়ার অনুভূতি এদের মনে নিরাপত্তার অভাববোধ সৃষ্টি করে। এই বিষয়গুলো প্রচলিত বিধি ব্যবস্থা মেনে নেওয়ার প্রবণতা সৃষ্টি করে এবং ব্যক্তিসত্তাকে খর্ব করে। বড় ছেলেমেয়েরা স্কুলে প্রবেশ করলে আরও অনেক নতুন বিষয় তাদের আত্মধারণাকে প্রভাবান্বিত করে এবং জীবনধারায়ও পরিবর্তন দেখা যায়। বিস্তৃত সামাজিক পরিবেশের অংশ হিসাবে এই বিষয়গুলো একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। এ ধরনের নতুন বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো। 1. শারীরিক অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশন। দুর্বল স্বাস্থ্য এবং দৈহিক কোনো ত্রুটির কারণে ছেলেমেয়েরা অন্যের সাথে খেলাধুলা করতে অপারগ হলে হীনমন্যতা ও নিজেকে নিঃশেষ করার মনোভাব গড়ে ওঠে। 2. দৈহিক গঠন বা বডি বিল্ড। বয়সের তুলনায় দীর্ঘ দেহের অধিকারী হলে অথবা মোটাসোটা দেখালে সঙ্গীদের পাশে বেখাপ্পা দেখায় বলে শিশুদের মনে হীনমন্যতা দেখা দেয়। 3. নামকরণ এবং ডাকনাম, নেমস অ্যান্ড নিকনেমস। যেসব নাম শুনলে সঙ্গীরা ঠাট্টা করতে পারে সেরকম নামকরণ করা হলে অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা যায় এমন নাম রাখা হলে শৈশবের শেষ পর্যায়ে ছেলেমেয়ে হীনমন্যতায় ভুগতে পারে। সেসব ডাকনাম কারো দৈহিক অথবা ব্যক্তিত্ব বৈশিষ্ট্য সম্বন্ধে হাসির উদ্রেক করে এমন নামে ডাকা হলে সেসব ছেলে মেয়ে হীনমন্যতায় ভোগে ও নিজেকে নিঃশেষ করে ফেলতে চায় অথবা ক্ষুব্ধ হয়। 4. আর্থসামাজিক মর্যাদা বা সোশিও ইকোনমিক স্ট্যাটাস। এ বয়সের ছেলে মেয়ে যদি বুঝতে পারে যে সঙ্গীদের তুলনায় তাদের পারিবারিক অবস্থা সচ্ছল এবং তাদের ব্যয়বহুল পোশাক পরিচ্ছদ ও খেলার সরঞ্জামাদি আছে তবে তারা নিজেদের উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে। কিন্তু যদি দেখে যে সঙ্গীদের তুলনায় পারিবারিক মর্যাদা অনেক কম তবে তা হীনমন্যতার জন্ম দেয়। 5. স্কুলের পরিবেশ। সহানুভূতি মনোভাবাপন্ন ও যোগ্য শিক্ষকের সান্নিধ্যে বড় ছেলেমেয়েরা সামাজিক অভিযোজন ক্ষমতা সুষ্ঠুভাবে অর্জন করে। কিন্তু শিক্ষক প্রদত্ত শাস্তিকে ছেলে মেয়ে যখন সহজভাবে মেনে নিতে পারে না অথবা শিক্ষকেরা তাদের সাথে শত্রুতা করছে মনে করে তখন শাস্তির বিরূপ মানসিক প্রতিক্রিয়ার উদ্ভব হয়। 6. সামাজিক স্বীকৃতি, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। দলের স্বীকৃতি অথবা অস্বীকৃতি একটি শিশুর আত্মধারণার উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে তার ব্যক্তিত্বে স্থায়ী ছাপ রাখে। জনপ্রিয় শিশু এবং নিঃসঙ্গ ছেলেমেয়ে অন্যান্য ছেলেমেয়ের তুলনায় ক্ষতিগ্রস্ত হয় বেশি। 7. সাফল্য এবং বিফলতা, সাকসেস অ্যান্ড ফেইলার। একটি কাজের সাফল্য বাল্যকালে বড় ছেলেমেয়ের মনে আত্মবিশ্বাস এবং আত্মস্বীকৃতি গড়ে তুলতে সাহায্য করে। বিফলতা অপর্যাপ্ততা বোধের জন্ম দেয়। কর্মকাণ্ড যত বেশি সম্মানজনক হয় ছেলেমেয়ে তত বেশি সাফল্য অর্জন করে, আর আচরণ যদি কোনো স্বীকৃতি না পায় তবে ব্যর্থতাবোধের মাত্রাও বেড়ে যায়। বারবার ব্যর্থতার কারণে ছেলেমেয়ের ব্যক্তিত্ব বিপর্যস্ত হয়। 8. লিঙ্গ। মেয়েরা মনে করে যে সমাজে ছেলেদের পাশাপাশি মেয়েদের ভূমিকা অতি তুচ্ছ। এই উপলব্ধির ফলে মেয়েরা নিজেকে অবমূল্যায়ন করে। 9. বুদ্ধি বা ইন্টেলিজেন্স। নির্দিষ্ট বয়সের গড় মানের চেয়ে বুদ্ধির মাত্রা কম হলে ছেলে মেয়ের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়। যারা কম বুদ্ধিসম্পন্ন তারা নিজেদের অক্ষমতা ও সমবয়সীদের প্রত্যাখ্যান বুঝতে পারে। ফলে কম বুদ্ধির অধিকারী ছেলে মেয়েরা কারোর সাথে মিশতে লজ্জাবোধ করে, অন্তর্মুখী হয়ে গড়ে অথবা পরিস্থিতি সম্পর্কে উদাসীন হয়ে যায়।
অথবা যারা তাদের উপেক্ষা করছে তাদের প্রতি আক্রমণাত্মক হয়। আমি দুঃখিত, হাম আসছে আর কি। মেধাবী ছেলে মেয়ে একইভাবে দুর্বল আত্মধারণার অধিকারী হয়, কারণ বয়স্ক ব্যক্তিরা এসব ছেলে মেয়ের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করেন এবং ছেলেমেয়েরা মনে করে যে তারা আশা পূর্ণ করতে পারছে না। এছাড়াও মেধাবী ছেলেমেয়েরা মনে করে যে তারা আশা পূর্ণ করতে পারছে না। এছাড়াও মেধাবী ছেলেমেয়ের মাত্রাতিরিক্ত দুষ্টি বা স্মাগ এবং কম বুদ্ধিমান সঙ্গীদের এড়িয়ে চলার প্রবণতার জন্য কম বয়সীরা তাদের সম্বন্ধে বিরূপ মনোভাব পোষণ করে বলে আত্মধারণা বিঘ্নিত হয়। আদর্শ আত্মধারণার উদ্ভব। শৈশব অতিক্রমের শেষ পর্যায়ে বড় ছেলে মেয়েদের মধ্যে গল্প, উপন্যাসে ঐতিহাসিক ঘটনা, বীরের জীবনলক্ষ্য অথবা এরকম বীরত্বের কাহিনী নিয়ে তৈরি কোনো নাটক অথবা সিনেমা দেখে অথবা নাম করা কোনো খেলোয়াড় অথবা জাতীয় নেতাকে পূজা করার প্রবণতা জন্মে। এ থেকে তারা আদর্শ আত্মধারণার গড়ে তোলে, অর্থাৎ নিজেরা সেরকম হতে চায়। শুরুতে মা বাবা, শিক্ষক অথবা ঘনিষ্ঠ ব্যক্তির পছন্দানুযায়ী ছেলে মেয়ের আত্মধারণা গড়ে ওঠে। পরবর্তী পর্যায়ে সামাজিক পরিবেশ বিস্তৃত হলে যেসব ব্যক্তিকে তারা চেনে না কিন্তু যাদের সম্বন্ধে শুনেছে অথবা বইয়ে পড়েছে, তারাই ছেলে মেয়ের আদর্শ আত্মধারণার প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস পরিণত হয়। এই সূত্রগুলো থেকে ছেলেমেয়ের আদর্শ গড়ে ওঠা সম্পর্কে ভ্যান ডেন ডেল মন্তব্য করেছেন যে এই আদর্শ আত্মস্থ করে ছেলে মেয়ে একটি আদর্শমান তৈরি করে নেয় বা তাদের জীবনকে পরিচালিত করে। সঙ্গীদের কাছে প্রশংসিত গুণাবলীও আদর্শ আত্মধারণার অন্তর্ভুক্ত। এই বয়সের ছেলে মেয়ের মধ্যে বৈষম্য সুস্পষ্টভাবে স্বীকৃত হওয়ায় ছেলে মেয়েদের কাছে যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব গুণাবলীর প্রশংসা অর্জন করবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বাল্যকালে আত্মপরিচয় অনুসন্ধান বা সার্চ ফর আইডেন্টিটি। শৈশবের শেষ পর্যায়ে পৌঁছলে ছেলে মেয়েদের মনে একটি সমবয়সী দলে সভ্য হওয়ার প্রবল আগ্রহ দেখা দেয়। চেহারা, কথাবার্তা ও আচরণের জন্য দলে যে আদর্শ গৃহীত হয়, ছেলেমেয়েরা সেসব নিয়মকানুন অন্ধের মতন মেনে চলতে চেষ্টা করে। এই আদর্শ না মানার কারণে দলের সত্তা হিসেবে নিজের পরিচয় পাছে নষ্ট হয়ে যায় ভেবে ভয়ে ছেলেমেয়েরা কখনো কখনো দলীয় রীতিনীতি মেনে চলার ব্যাপারে বাড়াবাড়ি করে থাকে। দলীয় আদর্শের সাথে মিল রেখে চলায় সমবয়সীদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে নিরাপত্তাজনিত সন্তুষ্টি অর্জন করলেও তা আত্মসন্তুষ্টি দান করতে পারে না। অল্প কিছুদিনের মধ্যেই হোক অথবা দেরিতে হোক ছেলে মেয়ে বুঝতে শুরু করে যে সঙ্গীদের নির্দিষ্ট আচরণের ধারা থেকে সরে গিয়েছে এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের অভাবে আত্মপরিচয় হারিয়ে গিয়েছে। নিজেকে আবিষ্কার করার প্রবণতা শৈশবের শেষ পর্যায়ে সূচিত হয়ে তরুণ বয়সে সেটি বিপত্তির সম্মুখীন হয়। এরিকসনের মতবাদ অনুযায়ী অন্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজের ক্ষমতায় আস্থাবান এরকম উপলব্ধিকে আত্মপরিচিতি অথবা স্বরূপ নির্ধারণ বলা যায়। অর্থাৎ নিজেকে কোনো দলের একজন সদস্য মনে করার সাথে সাথে এও বুঝতে হবে যে দল থেকে স্বতন্ত্র গুণাবলীর অধিকার হেতু সে স্বতন্ত্র এবং সেজন্য একজন ব্যক্তি হিসেবে নিজেকে শনাক্ত করতে সক্ষম। সঠিকভাবে নিজের পরিচয় নির্ণয় করতে হলে নিজের কর্মক্ষমতা সম্বন্ধে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। যতদিন না এরকম দৃঢ় আত্মপ্রত্যয় জন্মে ততদিন ছেলে মেয়ে নিরাপত্তার অভাব বোধ করে। নিরাপত্তাহীনতার সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে বড় ছেলে মেয়েরা মা বাবার আঁচল ছেড়ে সঙ্গী সাথীদের প্রীতির সম্পর্ক গড়ে তোলে। তরুণ বয়সে উত্তরণের আগে পর্যন্ত ছেলেমেয়েরা তাদের আত্মপরিচয় সঠিকভাবে নির্ধারণ করতে পারে না। বাল্যকালের বিপত্তিসমূহ বা হ্যাজার্ডস। বাল্যকালের বাধা বিপত্তির অধিকাংশই শৈশবের প্রথম পর্যায়ে উদ্ভব হয়ে এ বয়সে নূতন আঙ্গিকে দেখা দেয়। অবশিষ্ট বিপদগুলো ছেলে মেয়ের স্কুলে পড়াশোনা শুরু করার দৈনন্দিন জীবনধারার যে পরিবর্তন সূচিত হয় তা থেকেই সৃষ্ট। শৈশবের প্রথম পর্যায়ের মতো এ বয়সেও শারীরিক এবং মানসিক বিপর্যয় দেখা দেয়, তবে শৈশবের শেষ পর্যায়ে সৃষ্ট শারীরিক বিপত্তিজনিত মানসিক প্রতিক্রিয়া খুব গুরুতর আকার ধারণ করে বলে এদের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। এক, শারীরিক বিপত্তি। রোগ নির্ণয়, প্রতিরোধ এবং রোগ চিকিৎসার উন্নত পদ্ধতি উদ্ভাবিত হওয়ার আগের চেয়ে এ বয়সে শিশু মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। তবে এ বয়সে অনেক ছেলে মেয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়। আগের বয়সের অনেক দৈহিক সমস্যা এ বয়সেও বজায় থাকার কারণে শিশুর দৈহিক অবস্থার উপর সেসবের তেমন ক্ষতিকর প্রভাব দেখা যায় না। তবে এ বয়সে শারীরিক অসুবিধার ফলে গুরুতর স্থায়ী মানসিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শৈশবের শেষ পর্যায়ের প্রধান দৈহিক বিপত্তি এখানে উল্লেখ করা হলো। ক, রোগ। শৈশবকালীন অসুখের প্রতিষেধক টিকা অথবা ঔষধ আজকাল সহজলভ্য হওয়ায় পাশ্চাত্যের উন্নত দেশসমূহে এ বয়সের ছেলেমেয়েরা খুব কমই সর্দি কাশি অথবা পেটের পীড়ায় আক্রান্ত হয়। স্বাস্থ্যের উপর এসব রোগের তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই বললেও চলে, কিন্তু এ বয়সে রোগাক্রান্ত হওয়ার মানসিক প্রতিক্রিয়া গুরুতর হতে পারে।
রোগে আক্রান্ত হলে দেহের ভারসাম্য রক্ষাকারী প্রক্রিয়া বা হোমিওস্ট্যাসিস বিঘ্নিত হয়। বিপরীত প্রতিক্রিয়া হিসাবে বড় ছেলে মেয়ের মেজাজ খিটখিটে হয়ে যায়, সবসময় অতিরিক্ত কিছু দাবি করে, সেজন্য অসুস্থ শিশুর সাথে সহাবস্থান করা কঠিন। ছেলে মেয়েরা অনেক দিন অসুস্থ থাকলে পড়াশোনায় ব্যাঘাত হয় এবং সমবয়সী অন্যান্য শিশু ইতিমধ্যে খেলার যেসব নতুন কৌশল আয়ত্ত করে তা থেকে অসুস্থ শিশুটি বঞ্চিত হয়। আবার ক্রমাগত অসুখে শিশুর সার্বক্ষণিক পরিচর্যার ব্যয়িত পরিশ্রম এবং চিকিৎসায় অর্থব্যয় সংক্রান্ত মা বাবার ধৈর্যচ্যুতি এবং অভিযোগ একটি গুরুতর বিষয়। গবেষণায় দেখা গিয়েছে যে এই বয়সে ছেলেমেয়েরা সত্যিকারের অসুখে আক্রান্ত হলেও কখন কখন মিথ্যা অসুখের ভান করে, কারণ তারা আবিষ্কার করে যে অসুখ হলে দৈনন্দিন কাজগুলো করতে হয় না, নিয়মের কড়াকড়ি শিথিল করা হয় এবং সবার কাছ থেকে বেশি মনোযোগ পাওয়া যায়। ফলে বড় ছেলে মেয়ে অনেক সময় মিথ্যা অসুখের ভান করে অথবা নিজেকে সত্যি সত্যি অসুস্থ মনে করে। এভাবে অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি অথবা নিরানন্দ কাজের কবল থেকে রেহাই পায়। এসব চাতুরি ফলপ্রসূ হলে, অর্থাৎ ছেলে মেয়ের বারবার অসুখের ভান করার মাধ্যমে মিথ্যা অসুখের ভান করা অভ্যাসে পরিণত হয়। স্থলত্ব বা অবসেলটি, অবেসেলটি, স্থলত্ব, আমি বানান ভুল করছি, OBESLTY। গ্রন্থির কার্যাবলী বিঘ্নিত হওয়ায় বড় ছেলে মেয়েরা বেশি মোটা হয়ে যায় সত্যি, কিন্তু এর আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত আহার। বিশেষ করে শর্করা জাতীয় খাদ্য বেশি খেলে শরীর মোটা হয়ে যায়। মোটা ছেলে মেয়েদের নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে যে শীর্ণকায় ছেলে মেয়েদের তুলনায় এরা খাবার খুব তাড়াতাড়ি খায়, বড় বড় গ্রাসে খাবার শেষ করে আবার দিতে বলে। মোটা হওয়ার কারণ যাই হোক না কেন, অবস্থাটি যে শুধু স্বাস্থ্য দিক থেকে ক্ষতিকর তা নয়, রোগা শিশুদের চেয়ে মোটা শিশুদের বহুমূত্র রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি স্থূলতা সামাজিক আচরণের ক্ষেত্রেও বিঘ্নের সৃষ্টি করে। মোটাসোটা শিশুরা তৎপরতার সাথে খেলা করতে না পারায় সামাজিক পরিস্থিতিতে সাফল্য অর্জনের প্রয়োজনীয় সামাজিক নৈপুণ্য অর্জন করতে পারে না। এছাড়া সমবয়সীরা ঠাট্টা বিদ্রুপ ও মোটা অথবা হাস্যকর নামে অভিহিত করে বলে নাদুস নুদুস ছেলেমেয়েরা নিজেদের হেয় জ্ঞান করে অথবা নিজেকে নিঃশেষ করে ফেলতে চায়। ছেলে অথবা মেয়ের অনুপযুক্ত দৈহিক গঠন বা সেক্স ইনঅ্যাপ্রোপ্রিয়েট বডি বিল্ড। একটি মেয়ের দৈহিক গঠন ছেলের মতো এবং ছেলে মেয়েদের মতো দেখতে হলে সমবয়সীরা ঠাট্টা করতে পারে অথবা বয়স্ক ব্যক্তিরা সেই ছেলে বা মেয়েটিকে অনুকম্পা দেখাতে পারে। এর ফলে তাদের ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন ব্যাহত হয়। তবে এ বয়সে মেয়েদের তুলনায় ছেলেদের অভিযোজন ক্ষতিগ্রস্ত হয় বেশি। বিপরীতভাবে উপযুক্ত দৈহিক গঠন সুন্দর অভিযোজনের সহায়ক। সম্পূর্ণ অনুপযুক্ত দৈহিক গঠনের অধিকারী বালকের অবস্থা সম্পর্কে বিলার এবং বরস্টেলম্যান এর বর্ণনা এখানে উল্লেখযোগ্য। একটি নির্দিষ্ট দেহের অধিকারী বালক মা বাবার অনুপ্রেরণা ছাড়াই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। এভাবে সে পুরুষ জনচিত কাজে অনায়াসে সাফল্য অর্জন করতে পারে, ফলে সে নিজেকে পুরুষ হিসাবে ভাবতে শেখে। ক্ষুদ্রকায় ভঙ্গুর দেহের অধিকারী অথবা থলথলে নাদুস নুদুস বালকের পক্ষে এরকম সাফল্য অর্জন কঠিন হয় ও অন্যান্যরা যেন তা জানতে না পারে, এভাবে সে নিজেকে পুরুষ নয় ভাবতে শুরু করে। দুর্ঘটনা। বাল্যকালে দুর্ঘটনা অনেক সময় কোনো স্থায়ী ক্ষতি না করলেও প্রায়ই মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে। ছোটদের মতো বড় ছেলেমেয়েরা একবার দুর্ঘটনার কবলে পড়লে সবসময় সতর্ক হতে চেষ্টা করে। পরে এই ধরনের সতর্কতা খেলাধুলার সময় মনে ভয়ের সঞ্চার করে এবং অন্যান্য দিক থেকেও ব্যাঘাত সৃষ্টি করে। এরকম হলে সাধারণ লজ্জাবোধের উদ্ভব হয়, যার ফলে বড় ছেলেমেয়ের সামাজিক সম্পর্ক, স্কুলের পড়াশোনা, ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক অক্ষমতা বা ফিজিক্যাল ডিসএবিলিটিস। বাল্যকালের অনেক দৈহিক অক্ষমতা দুর্ঘটনাজনিত কারণে সৃষ্টি হয়। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে শারীরিক অক্ষমতা বেশি দেখা যায়। দুর্ঘটনার ফলে ছেলেমেয়েরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্যরা তা কী দৃষ্টিতে দেখছে তার উপর নির্ভর করে অক্ষমতার পরিণতি। অধিকাংশ সঙ্গী সাথী আহত বন্ধুর প্রতি সমবেতী হয় এবং তার অক্ষমতা গুরুত্বের সাথে বিবেচনা করলেও অন্যান্যরা পঙ্গু শিশুদের উপেক্ষা, অবহেলা অথবা ঠাট্টা করতে পারে। অধিকাংশ পঙ্গু শিশু নিয়মিত স্কুলের পড়াশোনা থেকে অনেক কিছু শিখতে পারে না এবং সামাজিক পরিস্থিতিতেও সহজভাবে সবার সাথে মেলামেশা করতে পারে না। ফলে এরকম দুর্বল সামাজিক অভিযোজনের জন্য ব্যক্তিগত জীবনেও এদের পক্ষে সঙ্গতি বিধান কষ্টকর হয়। দৈহিক অক্ষমতা যে প্রতিকূল পরিস্থিতি পরিহার করার অন্যতম উপায়, বড় ছেলে মেয়ের মনে এরকম ধারণার উৎপত্তি অসম্ভব কিছু নয়। ফলে সুস্থ ছেলে মেয়েও অনেক সময় কাল্পনিক অক্ষমতার আশ্রয় নিতে পারে অথবা সামান্য ত্রুটিকে বড় করে দেখতে পারে। অপ্রতিভতা বা অ্যাওয়াকার্ডনেস। শৈশবের শেষ পর্যায়ে বড় ছেলেমেয়ে নিজেকে সমবয়সীদের সাথে তুলনা করতে গিয়ে বুঝতে পারে যে সামঞ্জস্যহীন পেশি সঞ্চালন ও বেখাপ্পা প্রতিক্রিয়ার কারণে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না এবং ওরা যা পারে সে তা করতে পারছে না। ফলে সে নিজেকে হেয় জ্ঞান করে। খেলাধুলা এবং পড়াশোনার জন্য পেশি নৈপুণ্যের হাত পা ব্যবহারের
হাত পা ব্যবহারের কৌশলের গুরুত্ব অসীম। সেজন্য অনেক পরিস্থিতিতে এসব ছেলেমেয়ের বেমানান আচরণ নিজের কাছে ধরা পড়ে এবং অন্যান্যরা বুঝতে পারে যে এতে তাদের হীনমন্যতা বোধ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে পরবর্তীকালে জটিল মানসিক বৈকল্যে পরিণত হচ্ছে। সরলতা বা হোম ইলনেস। তরুণ অথবা যুবক নিজেদের সুন্দর নয় বুঝতে পেরে যেমন অপর্যাপ্ততা রোগে ভোগে, অপেক্ষাকৃত কম বয়সী সরল কোমলমতি ছেলেমেয়েও এই বয়সে যে পর্যন্ত না অন্যে তাদের অসুন্দর বিবেচনা করে অথবা প্রত্যাখ্যান করে সে পর্যন্ত চেহারা নিয়ে বিচলিত হয় না। তবে সরল মস্তিষ্কের জন্য সবাই যদি শিশুর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে ও তাদের সাথে ভালো ব্যবহার না করে, তবে শিশুর সরলতার পরিণতি মারাত্মক মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ সব বড় ছেলেমেয়ের আচরণ আতুরে শিশু এবং প্রাকশৈশব পর্যায়ে শিশুদের চেয়ে কম হৃদয়গ্রাহী। কাজেই বয়স্ক ব্যক্তিরা তাদের সহজ সরল আচরণ সহ্য করতে চায় না এবং সমালোচনায় মুখর হয়। বড়দের এই আচরণ বড় ছেলে মেয়ে অবহেলা বলে মনে করে এবং এর ফলে আত্মধারণার বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। বিপরীতভাবে স্কুলের শিক্ষকরা দৃষ্টি আকর্ষণকারী চেহারা সম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে বেশি আগ্রহ দেখান এবং যত নম্বর তাদের প্রাপ্য তার চেয়ে অনেক বেশি নম্বর দেন। এই প্রসঙ্গে ক্রিফোর্ড মন্তব্য করেছেন যে যেসব ছেলে মেয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে না তাদের চেয়ে যারা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এমন ছেলে মেয়ে বিশেষ সুবিধা ভোগ করে। সামাজিক পরিবেশে সুঠাম দেহ কাঠামো বিশেষ গুরুত্ব বহন করে। মোট কথা, দৃষ্টি আকর্ষণকারী শিশুকে সঙ্গীরা বেশি পছন্দ করে এবং অধিকাংশ সময় তারা দলের নেতা নির্বাচিত হয়। সাধারণত একটি আবাসিক অঞ্চলে আগত নতুন ছেলে মেয়ে অথবা যাদের মা বাবা পারিবারিক মর্যাদা বৃদ্ধির চেষ্টায় রত তাদের জন্য দৃষ্টি আকর্ষণকারী স্বাস্থ্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যারা রুগ্ন অথবা শীর্ণকায় তাদের চেয়ে এসব শিশু প্রথম দর্শনেই অন্যের দৃষ্টি আকর্ষণ বলে খুব সহজে দলীয় স্বীকৃতি লাভ করে। 2. মানসিক বিপত্তি বা ফিজিক্যাল হ্যাজার্ডস। শৈশবের শেষ পর্যায়ে সামাজিক অভিযোজনকে যে বিষয় প্রভাবান্বিত করে সেগুলি প্রধানত মানসিক বিপত্তি হিসেবে পরিগণিত হয় এবং বিকাশজনিত প্রধান যোগ্যতা অর্জনের ব্যর্থতা থেকে এসব সমস্যা উদ্ভূত হয়। এভাবে ছেলেমেয়ের ব্যক্তিগত অভিযোজন এবং ব্যক্তিত্ব উন্মেষের সূচনায় এসব সমস্যার গভীর প্রভাব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক বিপত্তিগুলো নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। কথায় বিপত্তি, স্পিচ হ্যাজার্ডস। শৈশবের শেষ পর্যায়ে ছেলে মেয়ের কথায় 4 ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 1. বয়সানু অনুযায়ী স্বাভাবিক শব্দ সমষ্টির চেয়ে কম সংখ্যক শব্দের অর্থ বুঝতে পারা। লেখাপড়া এবং অন্যান্যদের সাথে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে ছেলে মেয়ের এরকম সীমিত শব্দ ব্যবহার বাধার সৃষ্টি করে। ত্রুটিপূর্ণ কথা, যেমন কোনো শব্দের ভুল উচ্চারণ অথবা ব্যাকরণের ভুল। অন্যান্য ত্রুটিপূর্ণ কথার মধ্যে রয়েছে তোতলামি এবং আদো কথায় এ ধরনের ত্রুটির জন্য শিশুরা শুধুমাত্র প্রয়োজন ছাড়া কথা বলতে চায় না। 3. স্কুল পরিবেশে যেভাবে সবাই কথা বলে সেভাবে কথা বলতে যাদের অসুবিধা হয় তারা অন্যের সাথে কথোপকথন করতে পারে না এবং নিজেদের অন্যান্যদের চেয়ে পৃথক মনে করে। সবসময় নিজের সম্বন্ধে কথা বলায় যারা অভ্যস্ত, অর্থাৎ যেসব ছেলে মেয়ে আত্মকেন্দ্রিক কথা বলে অথবা অহংকার করে সবাই তাকে শত্রু মনে করে। আবেগজনিত বিপত্তি বা ইমোশনাল হ্যাজার্ডস। এই বয়সে চেঁচামেচি করে যেসব ছেলে মেয়ে মেজাজ বা টেম্পার ট্যান্ট্রামস দেখায় তাদের সবাই অপরিণত হিসেবে গণ্য করে, কারণ এই ধরনের আবেগের প্রকাশ বড়দের কাছে গ্রহণযোগ্য নয়। রাগ এবং ঈর্ষার মন অনভিপ্রেত আবেগপ্রবণ হলে শিশু সহজে কারো কথা মানতে চায় না, ফলে তাদের সঙ্গ অন্য ব্যক্তিকে আনন্দ দিতে পারে না। সামাজিক বিপত্তি। বাল্যকালে সামাজিক আচরণ বিঘ্নিত হয়েছে এরকম 5 শ্রেণীর ছেলে মেয়ে দেখা যায়। সমবয়স্ক সঙ্গী কর্তৃক অবহেলিত অথবা উপেক্ষিত ছেলে মেয়ে। এসব ছেলে মেয়ে সামাজিক আচরণ শেখার সুযোগ থেকে বঞ্চিত। স্বেচ্ছাপ্রণোদিত সঙ্গীহীন শিশু। এরা নিজেদের ও সঙ্গীদের মধ্যে খুব কম সাদৃশ্য খুঁজে পায়, ফলে নিজেকে পৃথক মনে করে এবং এও মনে করে যে দলীয় স্বীকৃতি লাভ করতে পারবে না। 3. বাসস্থান পরিবর্তনের জন্য অথবা সামাজিক মর্যাদা পরিবর্তনের জন্য কোনো অঞ্চলে আগে থেকে গড়ে ওঠা দলে আগত নবাগত ছেলে মেয়ে অভিযোজন করতে পারে না। 4. সমাজে প্রচলিত জাতি, বর্ণ অথবা ধর্ম সম্পর্কে বদ্ধমূল ধারণার প্রেক্ষিতে এই বয়সে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছেলে মেয়ে যেসব গোষ্ঠীর ছেলে মেয়ের প্রতি কুসংস্কারাচ্ছন্ন ধারণা পোষণ করতে শেখে সেসব শিশুর মধ্যে নেতৃত্বসুলভ বৈশিষ্ট্য নেই অথবা যারা দলের নেতা হতে চায় তারা বিক্ষুব্ধ ও অসন্তোষজনক মনোভাব নিয়ে দলের সদস্য হয়। খেলাধুলা বিষয়ক বিপত্তি। বাল্যকালে দলের স্বীকৃতি অর্জনে ব্যর্থ ছেলেমেয়েরা সবার সাথে মিলেমিশে নিয়ম সমৃদ্ধ খেলা করার সুযোগ থেকে বঞ্চিত।
যেসব শিশুকে সময়ের অপব্যবহার করা হচ্ছে ভেবে কাল্পনিক চিন্তাধারা থেকে বিরত রাখা হয় অথবা খেলার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে দেওয়া হয় না, তাদের মধ্যে সনাতন পদ্ধতি মেনে চলার অভ্যাস গড়ে ওঠে। ধারণাজনিত বিপত্তি বা কনসেপচুয়াল হ্যাজার্ডস। যেসব ছেলে মেয়ের মধ্যে আদর্শ আত্মধারণা গড়ে ওঠে তারা এতে মানসিক অশান্তিতে ভোগে, কারণ বুঝতে পারে যে তারা অন্যের ব্যবহার তার প্রত্যাশা অনুযায়ী নয়। যখন প্রচলিত বদ্ধমূল ধারণা অনুযায়ী ব্যক্তি বস্তু সম্বন্ধে ছেলে মেয়ের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে, তখন এই বয়স ছেলে মেয়ের সামাজিক ধারণাগুলো কুসংস্কারাচ্ছন্ন হওয়ায় অন্যান্যদের সাথে বৈষম্যমূলক আচরণ করে। এরকম প্রতিক্রিয়ায় যেহেতু আবেগের প্রাধান্য থাকে, অতএব যেসব প্রতিক্রিয়া স্থায়ী রূপ ধারণা করে ছেলে মেয়ের সামাজিক অপঅভিযোজনের ধারা অব্যাহত রাখে। নৈতিক বিপত্তি। শৈশবের শেষ পর্যায়ে শিশু মনোবিজ্ঞানীদের মতে নৈতিকতা বিকাশের ক্ষেত্রে সাধারণত 6টি সমস্যা দেখা যায়। উদাহরণস্বরূপ 1. ছেলে মেয়ের মনে ন্যায় অন্যায়বোধ অথবা গণমাধ্যমে প্রচারিত নৈতিকতা বিষয়ে ধারণার ভিত্তিতে বয়স্ক ন্যায় অন্যায়বোধের সাথে সামঞ্জস্যবিহীন ন্যায় অন্যায়বোধের উদ্ভব। 2. আত্মনিয়ন্ত্রণ করার মতো বিবেকবোধ গড়ে তোলার ব্যর্থতা। 3. অসঙ্গতিপূর্ণ নিয়ম শৃঙ্খলা প্রবর্তনের ফলে শিশুর মনে প্রত্যাশিত আচরণ সম্পর্কে বিভ্রান্তির সঞ্চার। 4. দৈহিক শান্তিদানের ফলে শিশুর আক্রমণাত্মক মনোভাবের উদ্ভব। সমবয়সী দল কর্তৃক অসদাচরণের স্বীকৃতি, সাধারণভাবে দলের সন্তুষ্টি করার ফলে উচ্চ আচরণ বৈশিষ্ট্য অভ্যাসে পরিণত হওয়া এবং অন্যের অন্যায় কাজের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন। আগ্রহ সম্পর্কিত বিপত্তি। বাল্যকালে ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ সঞ্চারের ক্ষেত্রে 2 ধরনের বিপত্তি খুব সাধারণ। প্রথমত, একই বয়সের ছেলে মেয়ের কাছে যেসব বিষয়ে আগ্রহ সৃষ্টি করে তাতে অন্য একটি ছেলে অথবা মেয়ে কোনো আনন্দ খুঁজে নাও পেতে পারে। দ্বিতীয়ত, স্বাস্থ্য অথবা স্কুল সম্বন্ধে আগ্রহ যা ছেলে মেয়ের জীবনে অত্যন্ত মূল্যবান সেসবের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা। লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালন বিষয়ক সমস্যা। শৈশবের শেষ পর্যায়ে ছেলে অথবা মেয়ের নির্দিষ্ট আচরণ করতে গিয়ে ছেলে ও মেয়ে উভয়ই 2টি বিপত্তির সম্মুখীন হয়। যেমন, সঙ্গীরা যে বৈশিষ্ট্যকে ছেলে অথবা মেয়ের উপযুক্ত আচরণ বলে বিশ্বাস করে সেগুলো বুঝতে পারার অক্ষমতা এবং সর্বজন স্বীকৃত আচরণ করার অনিচ্ছা। যেসব পরিবারের মা বাবা মহিলা অথবা পুরুষ হিসাবে এরকম প্রতিক্রিয়া করে যা সঙ্গীদের মা বাবার প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন, সেসব পরিবারের সন্তানদের মধ্যে প্রথমোক্ত অক্ষমতা দেখা যায়। আর যেসব পরিবারে ছেলেদের শেখানো হয় যে ছেলে ও মেয়ে একই ধরনের প্রতিক্রিয়া বা ইগালাইটেরিয়ান রুলস করতে পারে, কিন্তু মেয়েদের শেখানো হয় যে ছেলে ও মেয়েদের ভূমিকা ভিন্ন, সেসব পরিবারে ছেলে মেয়েদের আচরণে দ্বিতীয় সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিপত্তি। পরিবারের সদস্যদের সাথে শিশুর সংঘাত 2টি মারাত্মক পরিণতির জন্ম দেয়, যথা পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং পরিবারের অন্যান্য ব্যক্তির সাথে শিথিল সম্পর্ক ও ব্যক্তিগত সমস্যার সমাধান করার যে অনভিপ্রেত অভ্যাস শিশুর মধ্যে গড়ে ওঠে তা পরিবারের বাইরের সামাজিক পরিবেশেও সঞ্চারিত হয়। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বিপত্তি। গবেষকদের মতে শৈশবের শেষ পর্যায়ে ব্যক্তিত্ব উন্মেষের ক্ষেত্রে 2 ধরনের বিপত্তি দেখা যায়। এ বয়সে বিরূপ আত্মধারণার উৎপত্তি হলে তা আত্মপ্রত্যাখ্যানমূলক প্রবণতায় পরিণত হয়। দ্বিতীয়ত, শৈশবের প্রাথমিক পর্যায়ে সৃষ্ট আত্মকেন্দ্রিকতা বাল্যকালেও দেখা যেতে পারে। আত্মকেন্দ্রিকতা একটি গুরুতর বিপর্যয়ের কারণস্বরূপ। এই বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ছেলেমেয়েরা নিজেদের মর্যাদা সম্বন্ধে ভ্রান্ত বিশ্বাস পোষণ করে। মানসিক বিপত্তির পরিণতি। এ বয়সে ছেলে মেয়ের দলের কাছ থেকে বহু আকাঙ্ক্ষিত স্বীকৃতি না পেলে নিজের উপর অসন্তুষ্ট হতে পারে এবং প্রায়ই সেরকম হয়ে থাকে। এরকম মানসিক অসন্তুষ্টির ফলে একজন ছেলে অথবা মেয়ে দলে যারা সুপরিচিত তাদের হিংসা করে। এভাবে স্কুল জীবনের শুরুতে ব্যক্তিত্বে অসামঞ্জস্যতা দেখা দেয়, কারণ এ সময় ছেলেমেয়েরা সহপাঠীদের সাথে প্রথম নিজেকে তুলনা করে এবং তাদের কৃতকার্যতার সাথে নিজেরাই কৃতকার্যতার যাচাই করে নেয়। আত্ম অসন্তুষ্টির ফলে পরবর্তী জীবনে নিজেকে গুটিয়ে নেওয়ার অভ্যাস, অতিরিক্ত উত্তেজনা, কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ, বিষণ্ণতাবোধ, অন্যের ক্ষতি করে নিজের উন্নতি করা, খাপছাড়া প্রতিক্রিয়া, অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা, উৎকণ্ঠা অথবা ভাবলেশহীনতা ইত্যাদির উদ্ভব হয়। যেসব ছেলেমেয়ে নিজের প্রতি বিরূপ তারা পরবর্তী বয়সে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক প্রক্রিয়ায় বা ডিফেন্স মেকানিজমের আশ্রয় গ্রহণ করে, যেমন নিজেদের ত্রুটি সম্বন্ধে নানা ধরনের যুক্তি প্রতিষ্ঠা করে, রেশনালাইজেশন অথবা নিজেদের দোষের জন্য অন্য ব্যক্তিকে দায়ী করে, বা যেটা কিনা প্রজেকশন, দিবাস্বপ্ন বা ডে ড্রিমিং অথবা কাল্পনিক অসুখের আশ্রয় গ্রহণ করে মানসিক দ্বন্দ্বের হাত থেকে নিজেকে রক্ষা করতে সচেষ্ট হয়।
সাময়িকভাবে এসব প্রতিক্রিয়া ছেলেমেয়ের মনে আনন্দের সঞ্চার করতে না পারলেও প্রতিক্রিয়াগুলো এ বয়সে মানসিক বিপর্যয় লাঘব করার প্রধান উপায়। ছেলেমেয়ের বয়স বৃদ্ধির সাথে সাথে এসব পন্থা অবিলম্বে প্রতিক্রিয়া করার মাত্রা বৃদ্ধি পায়। ক্রমে প্রতিক্রিয়াগুলো মানসিক দ্বন্দ্ব নিরসন করার কার্যকারিতা হারিয়ে ফেলে এবং ছেলেমেয়ের কোনো উপকারে আসে না। দলীয় অস্বীকৃতির পরিণতি হিসেবে উদ্ভূত অভিযোজনমূলক আচরণধারার স্থিতিশীলতা পরিলক্ষিত হয়। যেমন লাজুক আত্মগোপনকারী মেয়ে ছেলেরা এ বয়সে এ ধরনের প্রতিক্রিয়া করলে দলীয় স্বীকৃতি পাবে না জেনেও এসব আচরণ পরিত্যাগ করতে পারে না। দলীয় স্বীকৃতির অভাবে আত্ম অসন্তুষ্টির অধিকার শিশু সর্বশক্তি নিয়োগ করে দলে প্রতিষ্ঠা লাভ করার জন্য মরিয়া হয়ে ওঠে। নানা রকম মন ভুলানো পন্থায় দলীয় স্বীকৃতি আদায় করতে চেষ্টা করে। এসব প্রচেষ্টা সাময়িকভাবে ফলপ্রসূ হলেও তা কখনোই স্থায়ী হয় না। দলীয় স্বীকৃতির অভাব দূর করার প্রচেষ্টা। ক্রমাগত সামাজিক স্বীকৃতির অভাবে যেসব ছেলেমেয়ে স্থায়ী মানসিক বিপর্যয়ের শিকার হয়ে পড়ে তাদের সমস্যা নিরসনের উপায় উদ্ভাবনের জন্য মনোচিকিৎসক ও শিক্ষাবিদরা আজকাল বিশেষ তৎপর। তবে যেসব ছেলে মেয়েকে দল গ্রহণ করে না তাদের দলীয় স্বীকৃতি অর্জনে সাহায্য করার ক্ষেত্রে 3 শ্রেণীর সমস্যা দেখা দিতে পারে বলে গবেষকেরা মনে করেন। প্রথমত, সমবয়সী দলের কাছে প্রত্যাখ্যাত একটি শিশুর পূর্বে অর্জিত একটি বিশেষ নাম, যেমন সন্ডা অথবা গুন্ডা, সিচকাদুনে, ক্রাইবেবি অথবা গল্পলোক, টেটলার ইত্যাদি থাকে। দ্বিতীয়, প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে যে আচরণ বৈশিষ্ট্যের জন্য ছেলেমেয়েরা সহপাঠীদের বিরাগভাজন হয় তা তাদের ব্যক্তিসত্তার সাথে এত গভীরভাবে মিশে যায় যে সেসব গুণ পরিবর্তন করা দুঃসাধ্য। তৃতীয়ত, ছেলেমেয়েরা ব্যক্তিত্ব অনুযায়ী অন্য ছেলেমেয়ের প্রতি প্রতিক্রিয়া করে। যেমন যারা প্রভুত্বব্যঞ্জক ব্যক্তিত্বের অধিকারী তারা অন্য ছেলেমেয়েদের উপর সবসময় আধিপত্য বজায় রাখতে চায়। এতে অন্য ছেলেমেয়েরা বিক্ষুব্ধ হয় এবং এরকম বিরূপ মনোভাব একবার গড়ে উঠলে তা পরিবর্তন করা দুঃসাধ্য। তবে একথা মনে রাখা প্রয়োজন যে দল কর্তৃক উপেক্ষিত ছেলেমেয়ের আচরণ একবার সংশোধন করা যায় না। নির্দেশনার সাহায্যে আচরণ সংশোধন করা হলে তারা সমাজের কাছে গ্রহণযোগ্য প্রতিক্রিয়া করার ক্ষমতা অর্জন করতে পারে। যেমন নির্দেশনার মাধ্যমে কটু কথা বলার পরিবর্তে মিষ্টি কথা বলতে শেখে, সবসময় নিজের সম্বন্ধে না বলে অন্য বিষয় সম্বন্ধে আলোচনা করতে পারে এবং সবসময় শুধু নিজের কামনা বাসনা পূর্ণ করার চেয়ে দলীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে তৎপর হবে। আরেকটি এরকম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিশুদের অবশ্যই বুঝতে হবে যে কোনো একটি বয়সের দলীয় স্বীকৃতি পরবর্তী বয়সের স্বীকৃতির নিশ্চয়তা বিধান করতে পারে না। ফলে বয়সের সাথে সাথে দলের সদস্যরা যখন সামাজিক পরিপক্কতা অর্জনের মাধ্যমে উপযুক্ত প্রতিক্রিয়া করবে তখন সেসব শিশু স্বেচ্ছায় দলের অনুকরণে নিজ নিজ আচরণধারার পরিবর্তন করতে আগ্রহী হবে। এই ছিল আমার বিকাশ মনোবিজ্ঞান পাঠ। আমার প্রতি আমি জানি আপনারা অনেকেই বিরক্ত। মাঝখান দিয়ে আমি অনেক ছোট ছোট পর্ব করেছি, অনেক সময় ব্যয় করেছি, আমি অনেক সময় আপনাদের আমি দিতে পারিনি, যার জন্য আমি আন্তরিকভাবে আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমার যে কোনো ভুল ত্রুটির জন্য অনেক সময় আমার দেখা গেছে একটু ঘুম পেয়ে গেছে, হাম চলে এসেছে, অনেক সময় একটু বাইরের সাউন্ড, চারপাশের পরিবেশের শব্দ একটু আপনাদের কাছে বিরক্তি উদ্বেগ ঘটিয়েছে। এই যে আমার কাছে সবচেয়ে আমার ভালো লাগার যে বিষয়গুলো বা আমি যেই কারণে মূলত এডিটটা করি না, আপনারা হয়তো পাখির কুজন শুনছেন, শালিকের কুজন। এরকম শুধু শালিক না, আমার এই পর্বগুলোতে আপনি শালিক, তারপরে কাক, তারপরে ঘুঘু, তারপরে আরও অন্যান্য যে সকল দোয়েল কিংবা আরও অন্যান্য যে সকল পাখালিগুলো আছে তাদের প্রতিটা সাউন্ড আপনি হয়তো শুনতে পাবেন, যার তাগিদ থেকে আমি আসলে এডিট করার কোনো প্রয়োজন মনে করি না। এবং জানি না আপনাদের কাছে আপনারা কীরকম উপভোগ করছেন, তবে আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করি আপনারা কে কীরকমভাবে নিচ্ছেন। এবং আমি চাচ্ছি আমাদের মানসিক অবস্থার যেই পরিণতি, সেই পরিণতি থেকে আমরা উত্তরণ পাই, এটি আমার একটি আশা, যার জন্য মূলত এই বিকাশ মনোবিজ্ঞান বইয়ের মতো একটা কাঠখোট্টা বই আমি হাতে নিয়েছি। জানি না এতে করে কজন উপকৃত হবেন, তবে আমি আশাবাদী যারাই এই পাঠটা শুনবেন, বিশেষ করে সন্তান নেবার পূর্বে তার মাথায় অনেক কিছুই থাকবে, কিভাবে আপনার সন্তান লালন করবেন এই বিষয়গুলো নিয়ে। আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগলো, তবে আমি আপনাদের কাছে আশা করছি আপনারা কমেন্ট করুন, আমাকে জানান কীরকম করছেন এবং পরবর্তী বই আপনারা কি পাঠ দেখতে চান, কোন বইটি পাঠ করতে চাই, সেরকম আপনারা কোনটি দেখতে চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমি আজকের মতো পাঠ শেষ করছি। এই পাঠটির ঘোষণা ইতিমধ্যে আমি সমাপ্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও সবার জন্য শুভকামনা জানাচ্ছি।
পরবর্তীতে আমি আপনাদের সাথে হয়তো কথা হবে এবং আপনাদের নিরাপত্তা কামনা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।